আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আলহামদুলিল্লাহ একটু ভালো মন্দের ভালো একটা খবর আজকের এই ভিডিওতে থাকছে। আপনারা জানেন যে আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের সেই নির্যাতিতা বোনের যে মামলাটা আছে, তিনি বাদী হয়ে আপনার গতকালকে মামলা করেছেন এই কয়েকজন আসামিদের বিরুদ্ধে। টোটাল 7 থেকে 8 জন, না 9 জনকে নাম উল্লেখ করছেন। আর এই 9 জন হচ্ছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে স্থানীয় আলমগীর কবির আলোর ফলোয়ার দেলোয়ার বাহিনীর যারা আছেন তারা 9 জন। তো এই 9 জনের মধ্যে অলরেডি 5 জন সম্ভবত অ্যারেস্ট হয়েছে। আমাদের এই বোন যেই ধারায় মামলা করেছেন সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা, আরেকটা হচ্ছে পর্নোগ্রাফি অপরাধ দমন। এরকম দুইটা সেক্টরে তিনি মামলা করেছেন। তিনি এখানে ধর্ষণের শিকার এই মামলাটা আসে নাই, কারণ তিনি ধর্ষিত হন নাই, বাট যৌন হয়রানি হয়েছেন। তো সেই মামলা দায়েরের পরে আপনারা জানেন যে অলরেডি 4 থেকে 5 জন অ্যারেস্ট হয়েছে। স্থানীয়ভাবে 2 জন অ্যারেস্ট হয়েছিল। পুলিশ প্রথম ধাপেই তাদেরকে অ্যারেস্ট করেছে। একজনের নাম হচ্ছে রহিম, আর আরেকজনের নাম হচ্ছে রহমতুল্লাহ। আর ঢাকা থেকে আমাদের র্যাবের সহযোগিতায় আরও 2 ধর্ষককে, দেলোয়ার এবং কি আরেকজন হচ্ছে বাদল, এই 2 ধর্ষককে অ্যারেস্ট করা হয়েছে। তবে পুলিশের হাতে অ্যারেস্টকৃত যে 2 জন আসামি রহিম ও রহমতুল্লাহ, তাদেরকে আজকে আপনার নোয়াখালীর সোমবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের আদালতে আজকে তাদেরকে হাজির করা হয়েছিল। তো আদালতে হাজির করার পরে মামলার যিনি সিনিয়র আইনজীবী আছেন অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার, তিনি বলেছেন যে জেনারেল হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেলে আমাদের এই বোনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ হাকিম নবনীতা গুহের আদালতে হাজির করা হয়েছিল। তো জ্যেষ্ঠ হাকিম 22 ধারায় আমাদের এই বোনের জবানবন্দি রেকর্ড করেছেন। এটা 164 ধারা না, সম্ভবত স্বীকারোক্তিমূলক। আচ্ছা, যাই হোক, নোয়াখালীর জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল বলেছেন যে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ও রহমতুল্লাহর 7 দিন করে রিমান্ডের আবেদন করেছে আমাদের আইনজীবীরা। এরপরে 5টার দিকে 3 নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের আদালত থেকে তাদেরকে আদালতে এই আসামিদেরকে উপস্থিত করে আমাদের নোয়াখালীর পুলিশ বাহিনী। তো যুক্তিতর্ক শুনে তিনি শেষে 2টি পৃথক মামলায় তাদেরকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন, রহিম এবং রহমতুল্লাহ এই 2 জনকে। তো রিমান্ডের আগে তারা পুলিশের নর্মাল রিমান্ডে, পুলিশের যেই সম্ভবত থানার ভিতরে এই চালান টালান করার আগ পর্যন্ত সেইখানে তাদের কাছ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশ পেয়েছে। সেটা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই আসামিরা আপনার পুলিশের ইনভেস্টিগেশনে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেটা হচ্ছে যে এই ঘটনাটা সম্পর্কে তারা তাদের একটা ব্যক্তিগত মতামত না, মানে স্বীকারোক্তি দিয়েছেন। বিষয়টা হচ্ছে এমন যে ওই দিন 2 সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে ঘরে ঢোকেন। আপনারা জানেন প্রসঙ্গত 18 বছর আগে তার বিয়ে হয়েছে। বিয়ে হবার পরে তিনি দীর্ঘদিন কিন্তু বাবার বাড়িতে থাকেন। তার পিতা, তার মা মারা গিয়েছেন, আমাদের এই বোনের মা নেই, তিনি তার পিতার কাছে থাকেন। তো তার পিতা সম্ভবত আরেকটা বিয়ে করেছেন, নুর ইসলাম সাহেব, যার কারণে তিনি তার পিতার ভিটাতেই সম্ভবত একটা ঘরে থাকতেন। তার একটা ছেলে এবং কি একটা মেয়েও আছে। ওই মেয়ের তিনি বিয়ে দিয়েছেন, আর ছেলেটাকে নিয়ে তিনি সম্ভবত এই বাড়িতে থাকেন। আর তার যে স্বামী, যেই স্বামীর বাড়ি ছেড়ে তিনি এখানে এসেছেন, তিনিও আরেক বিয়ে করছেন। তো ওই বাড়িতে নারী যখন একা থাকতো, তারা বিভিন্ন সময় নারীর প্রতি অনৈতিক বা তাদের একটা কুচিন্তাভাবনা আগেই তাদের মনে ছিল। বিভিন্ন সময় তারা তাকে অনৈতিক প্রস্তাবও করেছিলেন। আর সেটাতে তিনি রাজি না হওয়ায় 2 সেপ্টেম্বর রাতে যখন তার স্বামী তার সঙ্গে দেখা করতে ঘরে ঢুকেন, সম্ভবত এটা বিকেলবেলার ঘটনা, সন্ধ্যার দিকে, বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর যারা এই গ্রুপের লোক আছে তারা দেখার পরে রাত 10টার দিকে দেলোয়ার এবং তার লোকজন, এই যে পুরোটা গ্রুপ আছে, তারা সেই বাড়িতে প্রবেশ করার পরে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ, এটার উপর একটা মানে একটা ক্লেম করে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে নারীকে বিবস্ত্র করে তারা ভিডিও ধারণ করে, এটা তারা স্বীকারোক্তি দিয়েছে। ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা যে বক্তব্যটা দিয়েছে যে আর্থিকভাবে ফায়দা নেওয়ার জন্যই বেসিক্যালি তারা এই কাজটা করেছে। এমনকি পরবর্তী সময় এই ভিডিওটা তারা ব্ল্যাকমেলিং করে সেই নারী থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য বেসিক্যালি তারা এই কাজটা করেছে। তবে রিমান্ডে নিয়েছে, সেখান থেকে আরও নতুন তথ্য আসবে, হয়তো এটার পিছনে আসলেই অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা এখানে আরও যে তথ্যগুলো দিয়েছে যে স্থানীয়ভাবে তারা রাজনীতি করে, আর তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে এই জড়িত মানে এই না যে তাদের কোনো পোস্ট আছে, তাদের বেসিক্যালি কোনো কার্যত কোনো পোস্ট নেই। তারা পোস্টে না থেকেও
পোস্টে থাকা মানুষদেরকে কন্ট্রোল করেন এই দেলোয়ার এবং তার বাহিনী। প্রসঙ্গত গত বছরে তারা আলমগীর কবির আলো নামক যে ব্যক্তির কাছে ফুলের তোড়া দিয়া তারা আওয়ামী লীগে প্রবেশ করে, আর বিভিন্ন সময় তারা অনেক দুষ্কর্মের সাথেও জড়িত ছিল, এটাও তাদের স্বীকারোক্তিতে বের হয়ে এসেছে। তবে এই ভিডিওটা শেষ করার আগে আজকে আমার পুলিশ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা। সেই কথাটা হচ্ছে, রিমান্ড নামক একটা শব্দের সাথে আমরা খুব পরিচিত আছি। খুবই আমজনতা যারা হয় তাদের রিমান্ডে একটা ভঙ্গি থাকে। অবশ্য ওসি প্রদীপ দাস, ইন্সপেক্টর লিয়াকতদের মতন বড় ক্যারেক্টারদের রিমান্ড দেখার পরে আমজনতার রিমান্ড নিয়েও সন্দেহ হয় যে আসলে রিমান্ডে কী হয়। বাট একটা ভিডিওর কথা, একটা ছবির কথা আমার খেয়াল আছে, সম্ভবত কোনো একটা দলের কোনো একজন নেতা, তাকে যখন রিমান্ড শেষে বের করা হয়েছিল, তিনি নিজের পায়ের উপর ভর করে হাঁটার মতন ক্ষমতা ছিল না। তাকে যখন আদালতে হাজির করা হয়েছিল, তাকে কোলে করে ডান্ডাবেরির মধ্যে তাকে রিমান্ডে থেকে হসপিটালে নেওয়া, আরে কি আদালতে নেওয়া হয়েছিল। আমরা চাই ওইরকম আরেকটা সিনারি, ওইরকম আরেকটা দৃশ্য। যদি আপনি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন, আপনার যদি স্ত্রী থাকে, আপনার যদি বোন থাকে, আপনার যদি কন্যা সন্তান থাকে, আপনাদের সম্পর্কে রিমান্ড নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, পুরা জাতি আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এটা এবার প্রমাণ করা দরকার। মানে রিমান্ডের থেকে তথ্য কি বাইর হইব সেটা জরুরি না, যা আছে বিচি মাথা আগা সব থেতলাই দিয়েন ভাই। এরকম শুনছি পুলিশের রিমান্ডে অনেকে মারাও যায়, জাগ্যাক ময়রা জাগ্যাক প্রয়োজনে, বাট ভালো করে সেচতে হবে এদেরকে, এমনভাবে সেচতে হবে। রিমান্ড তো অবশ্য সরাসরি দেখানোর সুযোগ নাই, বেসিক্যালি রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। মারে টারে সেটা আইনিভাবে কোনো প্রমাণ টমান নাই। তবে এমনি শুনছি আর কি, মুসলিমের বউ একবার কইছিল কে জানে জেলে গেছে, পরে নাকি ভালো করে সেচছে। আবার ওই নেতারও দেখা মনে হয়েছে যে সেচা টেচা ভালোই দেয়। এদের বিরুদ্ধে নো মার্সি স্টাইল করতে হবে। আর অ্যাডভোকেট ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওতে আরও দুইটা কথা। আমাদের এই পরিবারে যারা আছেন, আপনাদের মধ্যে কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই, কারো অমক তমকেরই আমাদের এই দেশের অ্যাডভোকেটরা, বিশেষ করে নোয়াখালীর যারা আছেন, সিলেট এমসি কলেজের মতন আপনাদের নোয়াখালীবাসীর প্রতি আমার একটাই দাবি, সকল রকম অ্যাডভোকেট যারাই আছেন, যে যে লাইনে হাঁটেন, এই ধর্ষণ মামলায় অন্তত নিজেদেরকে বাদীর বিপক্ষে নিয়ে সন্ত্রাসীদের পক্ষে, ধর্ষকদের পক্ষে টাকার বিনিময়ে নিজের ঈমান নষ্ট করবে না। আল্লাহর নালত পড়বে, আল্লাহর গজব আপনি নিপতিত হয়ে যাবেন। এমনি অন্য মামলা টামলা নিয়ে যায় করেন না করেন, অন্তত এই মামলাটাতে নোয়াখালীর অ্যাডভোকেটরা বয়কট করতে হবে। বরঞ্চ কোনো অ্যাডভোকেট যেন বাংলার জমিন থেকে দাঁড়াইতে না পারে, সেইটা কিভাবে আইন টাইন দিয়ে আপনারা ব্যবস্থা করতে পারেন, সেই ব্যবস্থাটা করবেন ইনশাআল্লাহ। তাহলে মানুষের দোয়া থাকবে। আর যদি কোনো অ্যাডভোকেট প্রকাশ্যে এই ধর্ষকদের পক্ষে দাঁড়ায়, তার বিপক্ষে ভিডিও বানানোর জন্য আমরা রেডি আছি। আমি রেডি আছি, অন্যদের খবর জানি না। কারণ প্রথম ধর্ষণ সে করছে, এই অন্যায়। দ্বিতীয় হচ্ছে যে অ্যাডভোকেট উনি, যিনি তাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে নিরপরাধী প্রমাণ করার জন্য। ওই হারামজাদারে তার চেহারা সহ আমরা ইনশাল্লাহ ভাইরাল করে দিব। তারও বাংলাদেশের সমাজের থেকে সাধারণ মানুষ বয়কট ঘোষণা করবে। এটা মাথায় রাখতে হবে। যার যার দায়িত্বের জায়গাটা পালন করেন, তাহলে হয়তো সম্ভব হবে এগুলা ফাইনালি একটা সিচুয়েশনে নেওয়া, যে হ্যাঁ, ধর্ষণ বন্ধে এই সিস্টেমগুলো কাজ করছে।